সামান্তরিক সূত্রে শুধুমাত্র দুইটা ভেক্টরকে নিয়েই লব্ধি তৈরি করতে পারতাম, পি আর কিউ। যদি অনেকগুলা বল থাকে, পি কিউ আর এস টি, এরকম অনেকগুলা বল থাকলে তখন কি করব? আসো প্রথমে 1 নাম্বার টাইপ, এটা খুবই ইজি। একটা বস্তু আছে এখানে, যেই বস্তুকে চার দিক থেকে চারটা ভিন্ন বলে টানা হলো, তাহলে তার লব্ধি কত হবে? লব্ধি কি জিনিস সেটা তো বুঝো। লব্ধি মানে হলো যে ফাইনাল অবস্থা, যে সবগুলা বলের মিলিত অবস্থা বা সবগুলা ভেক্টরের মিলিত অবস্থা। তাহলে এদিকে গেল 10 নিউটন, এদিকে ধরো আছে 2 নিউটন, এদিকে 5, এদিকে 3, এরকম একটা বস্তুর উপর। এটাই হলো প্রবলেম, এটাই অঙ্ক, যেখানে তোমাকে জিজ্ঞাসা করছে যে লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে আমরা সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্রগুলো থেকে দুইটা ভেক্টর নিয়ে কাজ করতাম। দুইটা ভেক্টর ছিল, যে দুইটা ভেক্টর থাকলে সেখান থেকে লব্ধির মান ও দিক বের করা যাবে। বাট এখানে আছে কয়টা? 4টা। এখানে আছে 4টা। তাহলে এই 4টাকে আমরা কি করব বলো? এই 4টা ভেক্টর থেকে লব্ধি কেমনে করা যায়? এই 4টা ভেক্টর থেকে লব্ধি করার জন্য দেখো, যারা বিপরীত দিকে আছে এরা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে বা একে অপরকে কমায় ফেলবে। এই 10 নিউটনকে 2 নিউটন কি কমায় ফেলবে, কারণ আমরা পড়ছিলাম সামান্তরিক সূত্রের এরকম একটা নিয়ম ছিল যে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, ওই যে স্পেশাল কেসের মধ্যে পড়ছিলাম যে যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের বিয়োগ হবে। তাহলে বিপরীত দিকে এখানে কারা? এই 10 আর এই 2, এরা বিপরীত দিকে। তাহলে 10 আর 2 বিপরীত দিকে হলে 10 আর 2 এর লব্ধি কত হবে? 8। 10 আর 2 দুটো বাদ, দুটো পরে হিসাব করবো। যারা বিপরীত দিকে তাদেরকে আগে হিসাব করে নেই। 10 আর 2 মিলে 8। তাহলে 8টা কোন দিকে যাবে? 8 যাবে 10-এর দিকে, তাহলে ডান দিকে। এদিকে হলো 8 নিউটন। এবার এই 5 আর 3 এরাও তো বিপরীত দিকে, তাহলে এরা বিপরীত দিকে হলে এদের লব্ধি কি হবে? 2। তাহলে 2 যাবে উপরের দিকে। এবার দেখো আমাদের 2টা হয়ে গেল। এখন তুমি আবার আগের মতো লব্ধির সূত্রে অ্যাপ্লাই করতে পারবা সামান্তরিকের। তাহলে 8 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। বলো তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ আলফা কেন দিলাম না? cos 90 এর জন্য 0 হয়ে গেছে, কারণ এই কোণটা হলো 90 ডিগ্রি, তো cos 90 এর মান 0 হয় এই জন্য। এখান থেকে তাহলে আমরা পাবো 68 রুট ওভার এত নিউটন। এরপরে দিক, দিক লব্ধি কোন দিক দিয়ে যায়? নরমালি মাঝখান দিয়ে, ভেতর দিয়ে। তাহলে ভিতর দিয়ে যদি এদিক দিয়ে লব্ধি যায়, তাহলে লব্ধির দিক মানে যে এই কোণ, এইটা হলো থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? 8 নিউটন নাকি? লম্ব 2 কেন? কিভাবে বুঝলা লম্ব 2? সেটা ঠিক আছে, কিন্তু লম্ব 2 বুঝছো কেমনে? উপরের দিকে আছে এজন্য। হ্যাঁ, যার সাথে কোণ থাকে সেটা ভূমি হয়, সোজা কথা। যার সাথে কোণ থাকে সেটা ভূমি, অন্যরা হবে লম্ব। এই গেল। তাহলে এটা আমরা নরমালি মুখে করে ফেলতে পারলাম। উঠাও, এটা উঠায় নাও। এরপরে এইভাবে বিপরীত দিকে দিব না, তখন কি হবে? কথা ঠিক আছে। দেখো টাইপ 2, 2 নাম্বার টাইপ। এবার এগুলোকে চেঞ্জ করে দেই, কি বলো? আরো কিছু বল দেই, তখন কি করবা? এদিকে একটা দিলাম 2 নিউটন, এই কোণটা 30 ডিগ্রি। ওয়ালাইকুম আসসালাম। এই কোণটা 30 ডিগ্রি। এবার কি করবা বলো? এবার তো আর বিপরীত দিকে নাই। এবার কি হবে? হ্যাঁ, এবার লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে হবে। তো আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে করব না, আমরা আরেকটা সুন্দর নিয়ম আছে, আমরা ওদিকে যাব ভেক্টর দিয়ে। লম্বাংশ উপপাদ্য দিয়ে না যায়, আমরা ভেক্টর দিয়ে যাব। এখানে দেখো যতগুলা বল, যতগুলা অক্ষরের সাথে এন লেখা আছে নিউটন, এগুলো সবই তো ভেক্টর নাকি? কিন্তু এখানে দেওয়া আছে মান হিসেবে, তো সেগুলাকে ভেক্টর রাশি বানানো যাবে কিনা? যেমন ধরো 10 নিউটন। এই 10 নিউটন দেখে তুমি কি বুঝতেছো? যে একটা বল এবং এটা একটা বলের মান। তো
তো বল কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? ভেক্টর রাশি। তাহলে বল যেহেতু 10 নিউটন, তাহলে এই 10 নিউটনকে ভেক্টর বানানো যাবে কিনা? যাবে। দিক উল্লেখ করতে হবে। তাহলে 10 হলো মান, এটাকে যদি আমি ভেক্টর বানাই তখন আমরা ম্যাথমেটিক্সের হিসাবে দেখো এইটা কি হয় এক্স অক্ষ, এটা হয় ওয়াই অক্ষ। একটা একক ভেক্টর আছে যার নাম হলো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর মানে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর থাকে যেটা আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একটা থাকে যেটা হলো জে ক্যাপ। মনে আছে? তাহলে এইগুলাকেই দিক হিসেবে আমি নিব। তাহলে দেখো এবার সবগুলোকে আমি বানাবো ভেক্টর, কারণ লব্ধির আমাদের একটা সংজ্ঞা কি ছিল? সকল ভেক্টরের যোগফলই লব্ধি। সকল ভেক্টরের যোগফল লব্ধি। তাহলে এখান থেকে আমাদের সবগুলাকে আগে ভেক্টর বানাতে হবে, তাইলেই তো হয়ে গেল। তো আসো ভেক্টর বানাই। ভেক্টর বানানো মানে কি? মানের সাথে দিক দিক নিয়ে নেওয়া। মান দিক, মান ও দিক হলেই ভেক্টর হয়ে গেল। তাহলে 10 নিউটন, এটাকে আমরা বললাম একটা ভেক্টর, ধরো a1 ভেক্টর, এফই বলি যেহেতু এগুলো বল, এফই বলো, f1 ভেক্টর। তাহলে f1 ভেক্টরটা কি হবে বলো? f1 ভেক্টরটা হবে 10 i ক্যাপ। এই তাহলে ভেক্টর হয়ে গেছে। 10 মানে মান, i মানে দিক। মান এবং দিক হলেই ভেক্টর হয়ে যায়। তাহলে এই যে ডান দিকে গেছে মান এবং দিক। এরপরে f2 ভেক্টর, f2 ভেক্টরটা কি হবে? 2 নিউটন। আচ্ছা ওইটা আমরা পরে আসতেছি। দেখো 5 নিউটনটা দেখো, 5 গেছে কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। তাহলে জে, তাহলে 5 জে ক্যাপ পজিটিভ দিকে। না নিউটন দিব না, আর ভেক্টরের মধ্যে নিউটন দিব না। এবার আসো 2 নিউটন। কোন 2? এই যে এই 2 কোন দিকে আসছে? এদিকে হলো এক্স অক্ষের ঋণাত্মক দিক। তাহলে -2 i ক্যাপ। দেখো ভেক্টর বানানোগুলো বুঝতেছো কিনা? 3 নিউটন কোন দিকে গেছে? 3 এই নিচের দিকে হলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাহলে -3 জে ক্যাপ। এই যে 4টা ভেক্টর হয়ে গেছে, 4টা ভেক্টর বানানো হয়ে গেছে। এবার এই দুইটা থাকলো 2 এবং 1। এবারই তো হয়ে গেল সমস্যা, কারণ এরা তো কোনো অক্ষ বরাবর যায়নি, এরা তো এক্স অক্ষের দিকেও যায়নি আবার ওয়াই অক্ষের দিকেও যায়নি। এদেরকে আমরা কি করব? এইটার জন্যই আমরা শিখছিলাম উপাংশ, লম্বাংশ, যে এক্স অক্ষ বরাবর যদি কোনো ভেক্টর রাশি ভেতর দিয়ে দুইটা অক্ষের ভেতর দিয়ে চলে তখন তাকে কি করা যায়? দুই অক্ষ বরাবর আলাদা করে ফেলা যায়, ভাগ করে ফেলা যায়। সেটাকে আমরা বলছিলাম উপাংশ, উপাংশে ভাগ করা। তাহলে এই ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করা যাবে কি না? এই দিকে যদি আমি ভাগ করি তাহলে এই উপাংশটা কি হবে? কাকে ভাগ করতেছি? 2 নিউটনকে। তাহলে আমরা উপাংশ কি দেখছিলাম? একটা ছিল কি আর কস থিটা, একটা আর সাইন থিটা। আর মানে আমরা যাকে ভাগ করি, আর থিটা কোণ তো দেওয়াই থাকে। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব? 2 নিউটনকে। তাহলে 2 এখানে কস হবে না সাইন হবে? সাইন হবে, কারণ কোণ করছে কার সাথে? ওয়াই অক্ষের সাথে। যার সাথে কোণ করে তার সাথে হয় কস, তাহলে এদিকে কস হবে আর এদিকে সাইন হবে। তাহলে সাইন 30। আর এই দিকে যখন এইটাকে আমি এদিকে ভাঙবো তখন হবে 2 cos 30। এই ভাঙানোটা বুঝতে পারছো কিনা? আবার দেখো, যখন কোনো ভেক্টর রাশি দুইটা অক্ষের ভেতর দিয়ে যায়, কোনো একটা তলের দিক দিয়ে, তলের ভিতর দিয়ে যায়, তল মানে দুইটা অক্ষ মিলে একটা তল তৈরি হয়, তলের ভিতর দিয়ে গেলে তখন ওই ভেক্টরের দুইটা অংশ থাকে যেটাকে আমরা বলছিলাম উপাংশ। সেই উপাংশটা একটা থাকে এক্স অক্ষের দিকে, একটা যায় ওয়াই অক্ষের দিকে। এই উপাংশ ভাগ করার জন্য আমরা দুইটা সূত্র দেখছিলাম, একটা আর কস থিটা, একটা আর সাইন থিটা। আর মানে হলো যাকে আমরা ভাগ করব, আর মানে যাকে আমরা ভাগ করব। এখানে আমরা কাকে ভাগ করব? 2 নিউটনকে। তাহলে 2 নিউটনকে যদি আমরা ভাগ করি কোন কোন দিকে? এক্স অক্ষের দিকে এবং ওয়াই অক্ষের দিকে। অনেকে কিন্তু এটা ভুল করে, এক্স অক্ষ মানে cos থিটা, ওয়াই অক্ষ মানে sin থিটা। আর cos থিটা হলো, অনেকে এটা মনে করে যে এক্স অক্ষের দিকে আর cos থিটা, এরকম ভাবে মুখস্থ করবে না। এক্স অক্ষ মানে আর cos থিটা না, যার সাথে কোণ থাকবে, যার সাথে কোণ থাকবে সেদিকে cos থিটা। তাহলে কোণ কার সাথে আছে? ওয়াই অক্ষের সাথে। এই জন্য এই যে বিভাজনটা হয়েছে 2 cos 30। 30 মানে কোণ, একটা কোণ দেওয়া থাকবে, কোণ একটাই দেওয়া থাকবে, এবং যার সাথে কোণ দেওয়া থাকবে তার সাথে নিবা cos থিটা। তাহলে ঝামেলা শেষ। যার সাথে কোণ থাকবে না তার সাথে হলো sin থিটা। তাহলে এবার যখন আমি একটা ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করে ফেললাম তখন ওই ভেক্টরের আর এক্সিস্টেন্স থাকে না। এই দুই দিকে যখন ভাগ করে দিয়ে দিলাম তখন ওটাকেই তো ভাগ করছি, তাহলে ভাগ করার পর তো থাকলো না কিছু, ভাগ করার পর তো ওটা থাকবে না। বুঝছো কিনা? যে আমার কাছে যা জিনিসপত্র ছিল,
ধরো তোমার বাবা মা তার সম্পত্তি ভাগ করে ছেলে মেয়েদেরকে দিয়ে দিছে, তাহলে তাদের নামে কিছু থাকলো? আর থাকলো না। তো তো এরকমই যে এই 2 নিউটনকে যখন আমরা ভাগ করলাম, ভাগ করে দুইটা অংশে ভাগ করে ফেললাম, তাহলে তারা 2 নিউটন থাকলো না। তাহলে 2 নিউটনের বদলে আমরা নতুন দুইটা জিনিস পাইলাম, একটা হলো এইটা আর একটা হলো এইটা। ওই 2 নিউটন থেকেই এই দুইটা তৈরি হয়েছে। তাহলে এই দুইটাকেও আবার কি করা যাবে? ভেক্টর বানানো যাবে। এবার তো আর দিক নিয়ে সমস্যা নাই, কারণ ভাগ করার পরে এটা হয়ে গেছে এক্স অক্ষ, এটা হয়ে গেছে ওয়াই অক্ষ। তাহলে আবার ভেক্টর আসো, তাহলে F5 5 নাম্বার ভেক্টর 2 sin 30 i ক্যাপ, 2 sin 30 r ক্যাপ। তাহলে 2 sin 30 মানে কত? হাফ, তাহলে 1 i ক্যাপ। এবার F6 ভেক্টর উপরের দিকে, তাহলে উপরের দিকে 2 cos 30 j ক্যাপ, তাহলে √3/2, তাহলে থাকে শুধু √3 j ক্যাপ। দেখো হয়ে গেছে। এবার তাহলে আমাদের শুধুমাত্র বাকি থাকলো কে? এই যে 1 নিউটন। এই 1 নিউটনকে ভাগ করে ফেললেই হয়ে গেল। তাহলে এবার বলো 1 নিউটনকে ভাগ করা যাবে কোন কোন দিকে? একটা হলো এক্স অক্ষের নেগেটিভ দিকে, একটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। একটা দিকে ভাগ করা যাবে এক্স অক্ষের নেগেটিভ দিক, একটা দিকে ভাগ করা যাবে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। কারণ এটা কোন চতুর্ভাগে আছে? 3 নাম্বার চতুর্ভাগে। 1 নাম্বার চতুর্ভাগে ছিল জন্য এই বরাবর ভাগ হয়েছে, 2 নাম্বারে থাকলে এই বরাবর ভাগ হতো, 3 নাম্বারে যেহেতু আছে তার মানে এই দুইটাই নেগেটিভ দিকে ভাগ হবে। বুঝতে পারছো? যেহেতু 3 নাম্বার চতুর্ভাগে গেছে তার মানে 3 নাম্বার চতুর্ভাগে অক্ষের এই যে দুইটা অংশ এই দুই দিকে ভাগ হবে এরকম করে। যদি 4 নাম্বার চতুর্ভাগে হতো তাহলে একটা ডানে একটা নিচে এইভাবে ভাগ হতো। তাহলে এইখানে ভাগ হবে একটা বামে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, একটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এখন আমাদের এই ভাগগুলো করা লাগতেছে কেন? ওই যে ভেক্টর বানানোর জন্য। কারণ এইখান দিয়ে মাঝখান দিয়ে বা ভিতর দিয়ে গেলে তো আমি আই জে কে কোনো ভেক্টরের দিক প্রকাশ করতে পারতেছি না। তো এই জন্য আমাদের টার্গেট হলো যে এক্স এর দিকে বা ওয়াই এর দিকে নিয়ে আসতে হবে। তাহলে তো এক্স এর দিকে ওয়াই এর দিকে আসলে তখন আমরা কি বলতে পারবো? আই জে কে বলতে পারবো। তাহলে এবার এটাকে যদি আমি ভাগ করি, বলো এইটার একটা ভাগ আসবে কোন দিকে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে। আর একটা ভাগ আসবে কোন দিকে? এইদিকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যে ভাগটা আসবে সেইটাকে আমরা ভাগ করব কাকে? 1। তাহলে 1 এখানে cos হবে না sin হবে? cos হবে, কারণ এই যে কোণ আছে এক্স অক্ষের সাথেই, এবং নিচেরটা হবে sin। এই 7 F7 ভেক্টর। তাহলে আসো cos 30, তাহলে cos 30 এর মান কত? √3/2। তাহলে এখানে দিকটা কি হবে? মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ। দেখো কেন মাইনাস আই ক্যাপ হলো? এটা হলো এক্স অক্ষের ঋণাত্মক দিক, এইখান থেকে ডান দিকটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক। এক্স অক্ষের ধনাত্মক দিক হলে পজিটিভ আই ক্যাপ হয়, আর এক্স অক্ষের ঋণাত্মক দিক হওয়ার কারণে নেগেটিভ আই ক্যাপ হলো। আচ্ছা, নিচের দিকে যেটা গেছে সেটা কি? sin 30। তাহলে F8 ভেক্টর sin 30 মানে হাফ, তাহলে এটা কি হবে? ঋণাত্মক, মাইনাস জে ক্যাপ। তাহলে এখানেও কিন্তু সিমিলারলি যখন আমরা 1 কে ভাগ করলাম, 1 ভাগ করার পরে কিন্তু আর 1 এর কোনো এক্সিস্টেন্স থাকবে না। ভাগ করার পর তো দুটো অংশ ভাগ হয়েই গেল। ঠিক আছে, এই হলো আমার এখানে যা যা ছিল সবগুলোকে আমি ভেক্টর বানায় ফেলছি। এখন তোমার কাছে দেখে মনে হতে পারে এটা অনেক বড় প্রসেস। না, এটা খুবই ছোট প্রসেস। আমি তোমাকে বুঝাই করতেছি, কোনো টাইম লাগছে। তুমি নিজে করলে 1 মিনিটের মধ্যে সব ভাগ করে ফেলতে পারবা। এটা তোমার ছবি আঁকায় দেখা দেখি দরকার নাই, তুমি ছবি দেখবা, ভেক্টর বানাবা, শেষ। তাহলে এবার লব্ধি। তাহলে লব্ধি কেমনে বানাবো বলো? লব্ধি, লব্ধি কাকে বলে? সকল ভেক্টরের যোগফলই হলো লব্ধি। তাহলে সবগুলা ভেক্টরকে এবার যোগ করে দাও, তাইলেই হয়ে গেল, ঝামেলা শেষ। F6 F7 F8, এই 8টা ভেক্টর। আসো যোগ করে দেই। আই কোনগুলা? এইটা একটা আই, আর আই কোথায়? এইটা একটা। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত থাকে? 8। এটা একটা, 8 আর 1 9, 9 এর সাথে এইটা, তাহলে 9 মাইনাস √3/2 আই। একবারে করলাম কারণ অসুবিধা হলো বুঝতে। আই গুলার সাথে আই এর যোগ, এবারে জে এর গুলার সাথে জে এর যোগ। তাহলে এবার জে কোনগুলা? 5 থেকে 3 বাদ দিলে থাকে 2,
তাহলে 2 আর এখানে 2 প্লাস √3 মাইনাস √3/2, এটা হলো জে। এখন তুমি যদি এইভাবে রাখো তাও হবে, অথবা তুমি যদি ক্যালকুলেটরে বসাই দিয়ে পয়েন্ট আকারে রাখো তাও হবে, কোনো সমস্যা নাই। এবার তাহলে তোমাদেরকে আমি একটা প্রবলেম দেই, সলভ করো। তাহলে এই প্রসেসটা 2 এর অধিক ভেক্টরের জন্যই শুধু খাটবে, 2 এর জন্য খাটবে না। 2 এর জন্য খাটাও দেখি। কি বলবে? হ্যাঁ, লম্ব দেখাবো? আচ্ছা দেখাবো না, এটা করো। কেন, এটা কঠিন লাগলো বেশি? আর আচ্ছা, লব্ধি, এখানে প্রশ্ন লেখো যে লব্ধি ভেক্টর, এই করো। দেখো এখানে তোমার আই জে কে এক্স অক্ষ ওয়াই অক্ষ তো উল্লেখ করা নাই, তাহলে কি করবা? তো আমরা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিব, যে কোনো একটাকে তুমি এক্স অক্ষ ধরো, এইটাকে তুমি এক্স অক্ষ ধরো, তাহলে ওয়াই অক্ষ হবে কোনটা? এটা ওয়াই অক্ষ হবে না? তাহলে একটা ভেক্টর একটা গেল এক্স অক্ষ বরাবর, যে কোনো একটাকে তুমি তোমার মতো ধরে নাও। তাহলে এখানে প্রথম ভেক্টরটা কি হবে? F1টা কি হবে? 10 i ক্যাপ। এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ ওই তো এক্স অক্ষের দিকেই গেছে। এবার সমস্যাটা হলো 5কে নিয়ে। তাহলে 5 নিউটনকে তুমি দুইটা উপাংশে বিভক্ত করো, একটা হলো এক্স অক্ষের দিকে পাবা, একটা ওয়াই অক্ষের দিকে পাবা। তাহলে এই কোণটা যদি 60 হয় তাহলে এই কোণটাও তো 60 হবে নাকি? তাহলে বলো এদিকের বিভাজনটা কি হবে? 5 cos না sin? 5 cos 60, এদিকে হলো 5 sin 60। তাহলে F2 ভেক্টর 5 cos 60 কি হবে? আই না জে? এই তো দেখো 5 cos 60 গেছে এক্স অক্ষের দিকে, তাহলে এর সাথে আই। 5 sin 60 গেছে ওয়াই অক্ষের দিকে, এই জন্য এর সাথে জে ক্যাপ। এরপরে এটাকে তুমি ক্যালকুলেশন করে একটু আগাইতে পারো, যেমন এটা হবে 5/2 i 5√3/2, তারপরে জে ক্যাপ। এরপরে লব্ধি, তাহলে লব্ধি ভেক্টর সকল ভেক্টরের যোগফল। লব্ধি ভেক্টর হলো সকল ভেক্টরের যোগফল। এই এটাই অ্যান্সার, এটাই বের করতে বলছে, আর কিছু করার দরকার নাই, এই পর্যন্ত রাখলেই হবে। এটা তো ভেক্টরের মান কেমনে বের করে? যদি আমরা মান বের করতাম, তাহলে মান বের করে কিভাবে? √i এর সহগের উপরে স্কয়ার। i এর সহগ কত? 10 প্লাস 5/2 এর উপরে স্কয়ার প্লাস 5√3/2 এর উপরে স্কয়ার, তাহলে কত হয়? এটা কত আসছে? মানিজ্য তার থাকলো না, হ্যাঁ মানিজ্য থাকলো না তো আর না। তাহলে এই গল্প করো না, আসো এবার। যেহেতু তোমরা জানতে চাচ্ছ সেই জন্য আমরা এই অঙ্কটাকে লম্বাংশ উপপাদ্য দিয়ে সলভ করবো। এবার লম্বাংশ উপপাদ্য, এখানে আমরা কি করব দেখো, আগে একটা লব্ধি কল্পনা করে নিব। একটা লব্ধি আমরা কল্পনা করব। ধরো আমার লব্ধি এদিকে গেছে, আমি ধরে নিলাম, যাক কি না যাক সেটা পরের বিষয়। দেখো আমরা আমাদের এই ঘটনার ভিতরে একটা লব্ধি তো থাকবেই, লব্ধি তো আমি একটা পাবোই, যেদিকেই পাই সেই লব্ধিটাকে আমি ধরে নিব যে লব্ধিটা গেছে এদিকে, এবং লব্ধির কোণটা হলো থিটা। একটা রেখাকে আমার অনুভূমিক রেখা ধরতে হবে, একটাকে উল্লম্ব রেখা। তো এক্স অক্ষকে আমরা বরাবর কি ধরি? অনুভূমিক রেখা ধরি, এবং ওয়াই অক্ষকে আমরা বরাবর কি ধরি? উল্লম্ব রেখা ধরি। তাহলে এবার আসো বলো লব্ধিকে এফ, তাহলে এফ এর অনুভূমিক উপাংশ কি হবে? বার cos থিটা। তাহলে এখানে কি হবে? এফ cos থিটা, কারণ এখানে আমার লব্ধি তো এফ। তাহলে এফ cos থিটা, এটা কি? লব্ধির অনুভূমিক উপাংশ।
সমান কি বলছে যে লব্ধির অনুভূমিক উপাংশ বাকি সকল ভেক্টরের অনুভূমিক উপাংশের যোগফলের সমান। তাহলে বাকি সকল ভেক্টর কারা? এই যে 10 থেকে শুরু, 10, 2, 5, এইখানে কত 2 ছিল মনে হয়, 2, 1, 3, এগুলো সব বাকি সকল মানে কি, আর বাকি যারা আছে যাদেরকে নিয়ে আমি লব্ধি বানাবো তারা সবাই। তাহলে 10-এর বলো, 10-এর অনুভূমিক উপাংশ কি হবে? না, এখানে আমরা আইজের দিকে যাব না। 10 cos 0 ডিগ্রি, কারণ 10 গেছে কি এক্স অক্ষের বরাবরই। তাহলে 10 cos 0 প্লাস, হ্যাঁ কেমন করে হলো? কারণ 10 নিউটনটা ক্রিয়াশীল কোন দিকে? এক্স অক্ষের দিকে, আর আমাদের অনুভূমিক রেখা কোনটা? এক্স অক্ষই। তাহলে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের কোণ কত হবে? 0 ডিগ্রি, কোনো কোণ তো নাই। বই তোমরা বুঝছো? এবার দেখো 2 নিউটন, তাহলে 2 নিউটন কি হবে? 2 cos 60, একবারে লিখে দাও 60, 2 cos 60। কারণ যখন আমরা এক্স অক্ষের দিকে উপাংশ নিব তখন সকল কোণগুলোকে এক্স অক্ষের সাথে নিতে হবে। কোণ যাই দেওয়া থাকুক আমাদের কোণ সব ঘুরায় আনতে হবে কার সাথে? এক্স অক্ষের সাথে। তাহলে এই যে এটা 30, তাহলে এই কোণটা কত হবে? 60 কোণ কোনটা? এই যে এইটা, এই কোণটা 60। এরপরে আসো 5 cos 90 প্লাস 2, এই যে এই 2, এই পাশে 2 cos কত? 180 প্লাস, এরপরে 1 cos 210 প্লাস 3 cos 270। এটাই বলছে লম্বাংশ উপপাদ্যের কনসেপ্ট, এটাই যে লব্ধির অনুভূমিক উপাংশ, অনুভূমি তাহলে কোনটা? আমরা এক্স অক্ষ বরাবর যে রেখাটা আছে তাকে আমরা অনুভূমি হিসেবে ধরে নিব। তাহলে লব্ধির অনুভূমিক উপাংশ বাকি সকল ভেক্টরের অনুভূমিক উপাংশের যোগফলের সমান। এবার এগুলা ক্যালকুলেটরে বসাই দাও, একবারে মান চলে আসবে। দাও একটা ক্যালকুলেটর দাও আমার কাছে। এটা সমীকরণ 1। এই পর্যন্ত কে কে বুঝতে পারো নি? এরপরে আসো উল্লম্ব, এরপরে এফ সাইন থিটা। উল্লম্ব উপাংশ কি? এফ সাইন থিটা। এবার আর কিছু ভাবাভাবির দরকার নাই, এই পুরা লাইনটাকে কস চেঞ্জ করে সাইন করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে সব উল্লম্ব উপাংশ হয়ে যাবে, সব সাইন। প্লাস সাইন 210, আর কিছু দেখা দেখির দরকার নাই। এটা হলো সমীকরণ 2। আরো একটা ইজিয়েস্ট ওয়ে আছে, বর্গ করে যোগ করব। দেখো দুইটা সমীকরণকে আমরা বর্গ করে যোগ করব, তাহলে কি হবে? এফ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এফ স্কয়ার সাইন স্কয়ার থিটা সমান ডান পাশেও বর্গ 8.134। তাহলে বর্গ করে যোগ করে আমার কি লাভ হলো? তাহলে এফ স্কয়ার কমন নিলে হবে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। মানে কি? কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে 1, তাহলে থাকে শুধু এফ স্কয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করো একবারে। তাহলে অতএব এফ ইজ ইকুয়াল টু, এটাকে করতে হবে রুট, এইটাকে রুট করতে হবে। এত নিউটন, এটাই অ্যান্সার। 9 আসলে, হ্যাঁ ঠিক আছে, 9 মাইনাস, হ্যাঁ 2 প্লাস √3 মাইনাস হাফ জেকাব। হ্যাঁ এইটা, এই ভেক্টরটা, কারণ দুইটা তো একই প্রবলেম। এই প্রবলেমটাই আমরা দুইভাবে সলভ করলাম, আগের বার সলভ করেছিলাম এইভাবে। তো আমরা দেখতে চাচ্ছি যে এইটার মান আর এটার মান মেলে কিনা, এই জন্য। তাহলে হ্যাঁ মিলেনি? হ্যাঁ আগের অঙ্ক বলতে প্রথমে যে অঙ্কটা করলাম আই জে কে দিয়ে, ওই অঙ্ক তো একই।
ওটা তো আগের অঙ্ক না, আগের অঙ্ক ওটা তো অন্য অঙ্ক ছিল, ওটা তো দুইটা বল ছিল 60 ডিগ্রি কোণে। 9 মাইনাস √3/2, আগে এটা ছোট করে নেই, তাহলে এটা আসে 0.1339 আই ক্যাপ প্লাস √3 + 2 - 0.5, তাহলে 3.232 জে ক্যাপ। এই যে দেখো তোমরা কিছু জিনিস কিছু বুঝতেছো কিনা, এই যে এফ কস থিটা, ওই যে দেখো আই এর অংশ, এই যে দেখো এফ সাইন থিটা, যে এর অংশ মিলে গেছে, তার মানে বাকিটুকুও মিলবে। তাহলে এখানে আমরা বের করব ভেক্টরের মান। ভেক্টরের মান বের করতে পারো না, পারো না? আই এর সহগের উপরে স্কয়ার প্লাস জে এর সহগের উপরে স্কয়ার, এই 232, তাহলে 8.7525 এত নিউটন মিলছে। এই যে দেখো 8.7525, একই জিনিস। ভালো করে বুঝো, এখানে কিন্তু এই অঙ্ক এই পর্যন্তই শেষ। আমি এইটুকু করলাম, এটা কিন্তু এই অঙ্কের অংশ না। এটা আমরা আগের বার যে অঙ্কটা করছিলাম ওটার সাথে এটা মিলাই দেখলাম যে মেলে কিনা, দুটো অ্যাকচুয়ালি আসল একই জিনিস কিনা। তো এই জন্য ওই অংশটুকু এই অঙ্কের মধ্যে ঢুকায়ও না, ওই অংশটুকু ওই অঙ্কের মধ্যেই করে ফেলো যদি করতে মন চায়। যদি এইটুকু তুমি করতে চাও, এই 3 লাইন তো আমি করে দেইনি, 3 লাইন তুমি করতে পারো ওই অঙ্কের ভিতরে, এর মধ্যে ঢুকায়ও না। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে দিক বের করতে চাই, দিক দিক কিভাবে বের করব? দিক বের করব কেমনে? সমীকরণ 2/1, দিক মানে কি? থিটার মান বের করা। তাহলে এফ এফ কাটা চলে যাবে, তাহলে হবে ট্যান থিটা। দেখো সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান থিটা। তাহলে 3.232 8.134, অতএব থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে সব নিয়ম একই জিনিস, সব ঘুরে ফিরে এক জায়গাতেই মেলে। তো তোমার সবকিছুই জানা দরকার, বেসিক সবকিছুই জানা দরকার ভালোভাবে, বুঝতে পারছো? তাহলে আগের বার আমরা কি করছিলাম দেখো, তাহলে আমরা একটু সামারি করি এগুলার। আগের বার আমরা কি করছিলাম? আগের বার করছিলাম যে সকল ভেক্টরগুলোকে আমরা আই জে কে, সকল ভেক্টরের মানকে আমরা ভেক্টর এবং মান এবং দিক হিসেবে প্রকাশ করছিলাম ভেক্টর বানায় আই জে কে দিয়ে। কারণ কি আমরা জানি লব্ধি হলো সকল ভেক্টরের যোগফলের সমান। তাহলে সবগুলো ভেক্টর বানাই ফেললেই তো আমাদের কাজ শেষ। সবগুলো ভেক্টর বানায় যোগ করে দিয়েছিলাম, তারপরে এটা পাইছি। এটা কি ছিল প্রথম অঙ্কটা, মাঝখানেরটা না, কিন্তু মাঝখানের অঙ্কের সাথে কোনো সম্পর্ক নাই, মাঝখানের অঙ্ক এমনি দিছিলাম আমি করতে। তাহলে এইটা ছিল প্রথম অঙ্কটা। এরপরে ওই অঙ্কটায় আমরা কিছু চেঞ্জ করিনি, মান যা ছিল তাই। এবার আমরা এগুলোকে ভেক্টর না বানাই, আমরা একটা আলাদা উপপাদ্য দিয়ে আসলাম, এবং এইভাবেও এটাকে সলভ করা যায়। এইভাবেও তুমি এখানে 15, 20, 25টা যদি বল থাকে একসাথে, সবগুলোকে তুমি এইভাবেও সলভ করতে পারবা। একই কথা। এখন তোমার কাছে যেটা ইজিয়েস্ট ওয়ে মনে হয় তুমি সেটা করো, যেটা তোমার কাছে মনে হয় ভেক্টর দিয়ে করলো। আমার কাছে মনে হয় আগেরটাই বেশি সুন্দর, বেশি সহজ, আই জে কে দিয়ে করা। যেখানে থাকবে, যেই চতুর্ভাগে থাকবে সেই চতুর্ভাগে তুমি ভাগ করে দাও, এক্স অক্ষের দিকে ভাগ করে দাও, ওয়াই অক্ষের দিকে ভাগ করে দাও, আই জে কে লাগাই দাও, তাহলে হয়ে গেল। আই জে কে ইউজ করো, তাহলে হয়ে গেল। কে তো আসতেছে না এখানে, দ্বিমাত্রিক, শুধুমাত্র আই এবং জে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আসবে। তাহলে এক্স অক্ষ বরাবর তুমি ভাগ করো, ওয়াই অক্ষ বরাবর ভাগ করে দাও, তাহলে হয়ে গেল। বুঝতে পারছো? তাহলেই ঝামেলা শেষ। তারপর যদি তোমার মনে হয় যে না আমি এইটাই করব, তাহলে তুমি এইটাই করতে পারো, তোমার ইচ্ছা, যেটা মন চায়। তাহলে গতদিন আমরা লব্ধি যে আলোচনা করছিলাম সামান্তরিক সূত্র, সেই লব্ধিটা ছিল দুইটা ভেক্টরের লব্ধি। আর আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো 2 এর অধিক, যতগুলা ভেক্টর থাকুক সবার লব্ধি বের করা যাবে, সেটা লম্বাংশ উপপাদ্য দিয়ে হোক বা আগের নিয়মে হোক। প্র্যাকটিস করো বাসায়, নাহলে কিন্তু আলটিমেটলি আমি যখন করাবো তখন ভালোই লাগবে, পরে পিছাই যাবো আস্তে আস্তে, দেখবা যে আবার নতুন করে পড়া লাগতেছে, ভুলে গেছি। কারণ আমার কথা যতক্ষণ তুমি শুনবে ততক্ষণ বুঝতে সুবিধা হবে। এটা আমি নিজে দেখছি অনেক সময়, এরকম আমার সাথেই হতো স্কুল কলেজে থাকতে, পরীক্ষায়, যে আমি সব পারি,
আর এগুলো কোনো বিষয় না, এগুলো তো আমি পারবোই, এগুলো অঙ্ক তো কোনো ব্যাপারই না। কিন্তু প্র্যাকটিস করে না গেলে পরীক্ষায় একদম, আমি নিজে দুটো পরীক্ষা খারাপ দিছি এরকম স্কুলে থাকতে ম্যাথের, যে ম্যাথ তো আমি পারি, ম্যাথ তো আমার কাছে কোনো বিষয় না, কিন্তু মাঝখানে যদি আমি একবার অঙ্কে আটকাই যাই তাহলে ওই অঙ্ক আর সলভ করা যায় না, ওটা আর হয়ই না। তোমরাও দেখে থাকবা হয়তো, যে একবার যদি মনে হয় যে না এই অঙ্ক মনে হয় ভুল হয়েছে আমার, শেষ, ওই পরীক্ষায় শেষ। তো এই জন্য হাতে কলমে প্র্যাকটিস না করলে, আরেকটা জিনিস খেয়াল করবা, হাতে কলমে প্র্যাকটিস করলে একটা জিনিস পাওয়া যায় সুবিধা, সেটা কি, যে লাইন লেখার পরে মনে হয় যেটা আমি কোথাও না কোথাও লিখছিলাম, তার মানে ঠিক আছে আমার এই লাইন, এরকম হয় কখনো? ভিতর থেকে এরকম একটা ফিল আসে যে না এই লাইনটা আমার পরিচিত, তার মানে এটা ঠিক আছে অঙ্ক। আর তুমি যদি প্র্যাকটিস না করো তখন দেখবা যে মানে ওই আতঙ্ক আতঙ্ক কাজ করবে, যে আসলে হচ্ছে তো, কোন দিকে যাচ্ছে, এতক্ষণ সময় নষ্ট করলাম, আবার কাটা দেওয়া লাগলো তো আবার বিপদ। তো এই জন্য প্র্যাকটিস করতে হবে, এই কনফিডেন্সটাই মেন।